নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। শুরুতেই বলি শুভ রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসি বাড়িতে বেড়াতে আসা। জানি এটা আনন্দ করার সময়, জানি সবাই মেলায় ঘুরছো, আনন্দ করছো, কিন্তু আমি আছি চিন্তায়। ঘটনা হাতে নেই, শোনাবো কি? অনেকদিন ধরেই তোমরা কেউ তেমন ঘটনা পাঠাচ্ছ না, ফলে স্টক একেবারে শূন্য। তাও আজকের মতো দুটো ঘটনা জোগাড় করলাম, যার একটা ভৌতিক আর একটা দৈবিক। ভৌতিক ঘটনাটি শেয়ার করেছে দামিনী। অসংখ্য ধন্যবাদ তোমাকে দামিনী, ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ঘটনা আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। এবারে তাহলে শুরু হচ্ছে দামিনীর বলা আজকের প্রথম ঘটনা। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন কোনো ঘটনা পাঠাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমার একটু স্কিন ইনফেকশন হয়েছিল, সারতে না সারতেই আবার একটা দুঃসংবাদ। 6 মে খবর এলো যে আমার মেজ মামাই পরলোক গমন করেছেন। খুব কষ্ট হয়েছিল আমার। সব থেকে বেশি কষ্ট পেয়েছিল আমার মা, কারণ খুব অল্প বয়সে আমার মা আমার দাদুকে হারিয়েছিলেন। তখন আমার মা ক্লাস 5-এ পড়ে। তারপর থেকে আমার মেজ মামাই মূলত ভাই বোনদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল, যে কারণে ব্রেনি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও নিজে উনি পড়াশোনা করতে পারেননি। অনেক কম বয়স থেকেই আমার মেজ মামাই চাকরি করা শুরু করেছিলেন। ভাই বোনদের নিজের পায়ে দাঁড় করানো, বিয়ে থাওয়া দেওয়া, মানে এক কথায় সংসারে হাল ধরা বলতে পারো। তো সেই মেজ মামা মারা যাওয়াতে আমার মা ভীষণ ভেঙে পড়ে, খুব কান্নাকাটি করে। আসলেই সব ক্ষত সান্ত্বনায় সারে না। মায়ের মুখে শুনেছি আমার মেজ মামাই আর ছোট মামাই, এনাদের অনেক অবদান ছিল ভাই বোনের প্রতি। ছোট মামাই তো আগেই মারা গিয়েছিলেন, এবার মেজ মামাই। সেই মেজ মামাইয়ের সঙ্গেই একবার একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। ঘটনাটা আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম, তাই যতটুকু মনে আছে তাই লিখছি। আমার বড় মাসি ছাড়া আমার মা এবং অন্যান্য মামাইরা সবাই ভীষণ সাহসী, কিছুতেই কোনো ভয় ডর নেই। তো যে সময়কার কথা বলছি তখন ছিল শীতকাল। তখনকার দিনে শীতকালে নানান জায়গায় যাত্রা, থিয়েটার, ফাংশন এসব হতো। তো মেজ মামাই গিয়েছিল এমনই এক জায়গায় যাত্রা দেখতে। যাত্রা দেখে যখন ফিরছিলেন তখন গভীর রাত। তারপর উনি একা একা বাড়ি থেকে ফিরতে লাগেন। চারদিক একেবারে শুনশান, নিস্তব্ধ। তারই মধ্যে মেজ মামাই আবার ফিরছিলেন কুখ্যাত সেই মিলের মাঠটা ধরে, যে মাঠটা সম্বন্ধে ছোট বড় সবাই পরিচিত, যে মাঠটা ভালো নয়। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করেই উনি সামনে তাকিয়ে দেখলেন ওনার ঠিক সামনে সামনে সাদা ধবধবে কাপড় পরা কেউ একজন হেঁটে যাচ্ছে। মেজ মামাই তো ভীষণ অবাক হয়ে গেল, কে ইনি? এত রাতে কোথায় যাচ্ছেন? বোধহয় ইনিও যাত্রা দেখতে গিয়েছিলেন। এই ভেবে আরো কিছুক্ষণ চলার পর মামাই তাকে একবার আওয়াজ দিল, কিন্তু তিনি কোনো রেসপন্স করলেন না।
মামাই ভাবে যে হয়তো শুনতে পাননি বা অন্যমনস্ক আছেন, তাই মামাই আরো বেশ কয়েকবার আওয়াজ দিলেন, কিন্তু তারপরেও কোনো সাড়া নেই। মামাই তো বেশ অবাক হয়ে গেলেন, কেমন মানুষ রে বাবা, নাই বা সাড়া দিল, অন্তত একবার ঘুরে তাকাবে তো। এছাড়াও সেই ব্যক্তিটি এমনভাবে হেঁটে চলেছিলেন, মামাই যে ওনাকে ক্রস করে এগিয়ে যাবেন তাও পারছেন না। তারপরেই মামাই একটা জিনিস খেয়াল করল। মামাইয়ের নজর পড়ল ব্যক্তিটির পায়ের দিকে। যা দেখল তার রীতিমতো গায়ে কাটা দেবার মতো। মানুষটার পায়ের পাতা দুটো পেছনের দিকে উল্টানো, অথচ সামনের দিকে হেঁটে চলেছে সে। কি করে সম্ভব এটা? ওই দেখে তখন মামাইও বুঝতে পেরে যায় যে জিনিসটা আসলে কোনো জ্যান্ত বা স্বাভাবিক মানুষ নয়। তখন মামাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরবে বলে যেই আবার পা বাড়িয়েছে, হঠাৎই জিনিসটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। চোখের সামনে দিয়ে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল জিনিসটা, আর কোথাও তাকে দেখা গেল না। বাড়িতে এসেও এই কথা মামাই কাউকে বলেনি, হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলেন। অনেক দিন পর ভাই বোনদের কাছে কথায় কথায় এই ঘটনা জানিয়েছিলেন। এ তো গেল আমার মেজ মামাইয়ের ঘটনা। এমনই আরেকবার আর একটা ঘটনা ঘটেছিল আমার ছোট মামাইয়ের সঙ্গে। আমার ছোট মামাই ফুটবল খেলতে খুব ভালোবাসতেন, সুযোগ পেলে খেলতে চলে যেতেন। মা মাসিদের থেকে শুনেছি ছোট মামাই খুব ভালো ফুটবল খেলতে পারতেন। তো এমনই একদিনের ঘটনা। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ছোট মামাই বাড়িতে ফিরেছে, তারপর খাওয়া দাওয়া করে রোজের মতো শুয়েও পড়েছে। অস্বাভাবিক কিছুই নেই, কিন্তু শেষ রাতের দিকে একটা ঘটনা হলো। ওই গভীর রাতে বাড়ির উঠোনে দাঁড়িয়ে ওনার একজন বন্ধু ওনার নাম ধরে ডাক দেয়, কিরে, ভোর হয়ে গেছে তো, খেলতে যাবি না? আয়। ছোট মামাই তো তখন বিভোরে ঘুমোচ্ছে। ওদিকে ওনার সেই বন্ধুটা ওনাকে আবারও ডাক দেয়, কিরে, আয়, তোকে নিয়ে যাব বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, আয়। এবার ছোট মামাই আসছি বলে সাড়া দিয়ে ফেলে। তারপরে ঘুম চোখে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যেতে যায়। সবেমাত্র ছোট মামাই বাইরে একটা পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে মেজ মামাই এসে ছোট মামাইকে জাপটে ধরে, তারপর ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। মেজ মামাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল, তখন উনি কাজ থেকে ফিরছিলেন। ছোট মামাইকে ওই অবস্থায় ওইভাবে দেখে ওনার কিছু একটা সন্দেহ হয়, কিছু একটা আন্দাজ করতে পারেন। তাই কোনো বিপদ ঘটার আগেই সঙ্গে সঙ্গে ছোট মামাইকে ধরে নিয়েছিলেন। ততক্ষণে ছোট মামাইয়েরও ঘুমের ভাব কেটে গিয়েছে। নিজেকে ওই অবস্থায় দেখে উনিও তো খুব অবাক হয়ে যান। মেজ মামাই তখন ছোট মামাইকে খুব বকাঝকা করেছিলেন, এই ফুটবল নিয়ে পাগলামি করার জন্য না, কোনোদিন তোর কোনো বড় বিপদ ঘটবে দেখিস। বাড়ির বড়রাও ছোট মামাইকে এই নিয়ে অনেক বকাঝকা করেছিলেন। তবে জিনিসটা তো ওনার বন্ধু ছিল না। অত রাতে কোন বন্ধু আসে খেলার জন্য ডাকতে? আসে তো নিশি। নিশি তো এইভাবেই ডাকে, প্রিয় মানুষের গলা করে প্রিয় জিনিসের লোভ দেখিয়ে এইভাবেই সে টেনে নিয়ে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। একটা ঘটনার মধ্যেই দুটো ঘটনা। তো এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে সীমা ব্যানার্জি দিদি।
অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও বন্ধুরা, তোমাদেরকে বলি, ঘটনা কিন্তু আর একটাও হাতে নেই, তাই চটপট ঘটনা পাঠাও, না হলে পরের দিন কিন্তু আর এপিসোড আসবে না। তোমাদের জানা ঘটনা বা অভিজ্ঞতা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই তোমরা যে যেভাবে খুশি সেইভাবেই তোমাদের ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে পারো। তো এবারে শুরু হচ্ছে সীমাদির পাঠানো আজকের দ্বিতীয় ঘটনা। হ্যালো ভাই, কেমন আছো? আমি সীমা ব্যানার্জি। অনেকদিন পর আবার তোমাকে একটা ঘটনা লিখছি। আজ তোমাকে যে ঘটনাটি বলবো এটা ভৌতিক নয়, দৈবিক। যেহেতু এটা রথযাত্রার সময়, তাই প্রভু জগন্নাথকে নিয়ে এই ঘটনাটি। সালটা ছিল 2013 ডিসেম্বর মাস। আমার ছোট মেশো তখন ঠিক করলো যে সবাই মিলে পুরী যাবে। এমনিতেও আমার ছোট মেশো খুব ঘুরতে ভালোবাসে, কত যে জায়গা ঘুরেছে তার কোনো হিসেব নেই। তো আমি, মা, আমার 2 মাসি, তাদের ছেলেমেয়েরা, বউরা, এমনকি আমার দিদিমাও গিয়েছিল। যখন সেখানে পৌঁছলাম তখন শেষ রাত। স্টেশন থেকে নেমে 3টে রিক্সে করে তারপর হোটেলে পৌঁছলাম। হোটেলের নামটা খুব সুন্দর, স্বর্গদ্বার। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে মন্দিরে গেলাম প্রভু জগন্নাথকে পুজো দিতে। কিন্তু এত ভিড় কি আর বলবো, মনে হচ্ছিল যেন দুনিয়ার সব মানুষ ওখানেই উপস্থিত হয়েছে। তো যাই হোক, কোন রকমের পুজো তো দিলাম, কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল। যার টানে এত দূর থেকে আসা সেই জগন্নাথই দর্শন হলো না। মন খারাপ করে ফিরে এলাম যে আমাদের আশাটাই বৃথা হলো মনে হয়। মেশো তখন বলল যে, আরে বাবা, আছি তো কদিন, ফেরার আগে না হয় আরেকদিন যাওয়া যাবে, সেদিন তো অন্তত দর্শন হবে। তো এরপরে আমরা আরো নানান জায়গায় ঘুরে বেড়ালাম। কেয়ারটেকার একজনকে ডাকা হয়েছিল, তিনিই নিয়ে ঘোরাতেন, এটা ওটা দেখাতেন। একদিন যেমন গাড়ি করে ঘোরার সময় রাস্তার দুধারে ফাঁকা জায়গা, ঝোপ জঙ্গল দেখলাম। ড্রাইভার বললেন যে এখানে নাকি আগে জনবসতি ছিল, ঘর বাড়ি সবই ছিল, বন্যায় সব ভেসে গিয়েছে। আবার একদিন এইরকমই ঘোরার সময় একটা ব্যাপার হয়। চলতে চলতে হঠাৎই আমাদের গাড়ির সামনে একটা গাড়িকে দেখা গেল। যেভাবে হঠাৎ করে গাড়িটা এলো, সেইভাবে আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। কোত্থেকে এলো, কোথায় যে গেল কিছুই বুঝতে পারলাম না। শুধু এইটুকু খেয়াল করেছিলাম যে গাড়িটার মাথায় একটা হলুদ আলো জ্বলছিল। তো এইরকমই নানান অভিজ্ঞতা নানান জায়গায়। তারই মধ্যে কোনারক সূর্য মন্দির দর্শন করলাম, আরো 2-একটা দর্শনীয় স্থান ঘুরলাম। তারপর যেদিন ফিরব তার আগের দিন আবার গেলাম জগন্নাথ মন্দিরে। দিনটা ছিল 25শে ডিসেম্বর। জানি যে সেই দিনও মারাত্মক ভিড় হবে, কিন্তু কিছু করারও নেই। তাও ভেবেছিলাম যে কোনো না কোনো রকম ভাবে প্রভুকে ঠিকই দর্শন করব। কিন্তু মন্দিরে পৌঁছতেই মনটা দমে গেল। প্রথম দিন যে এসেছিলাম সেদিন আর কি ভিড় ছিল, আজ তার 3 গুণ ভিড়। ঠাকুর দর্শনের কোনো আশাই নেই। মনে মনে তখন ভাবছিলাম আর ঠাকুরকে বলছিলাম, দুনিয়ার এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না, এমন কোনো প্রার্থনা নেই যা তুমি শুনতে পাও না। তুমি সব দেখতে পাও, সব বুঝতে পারো। এত দূর থেকে এত আশা নিয়ে এসেছি, 2 দিন করে এলাম, খালি হাতে ফিরিয়ে দেবে প্রভু? একটিবারও দর্শন দেবে না? আসলে আমাদের ইচ্ছে যে কিছুই হয় না,
যতক্ষণ না তুমি তার কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছ, তার দয়া প্রার্থনা করছো, তিনি তো দয়া করেন না। তো এইভাবেই যখন নিজেদেরকে সম্পূর্ণ ঠাকুরের আশায় ছেড়ে দিলাম, তারপরে একটা চমৎকার ঘটল। এখনো মনে পড়লে ভাবি কি হয়েছিল সেটা। এরকমই যখন আমরা মন মরা, তখন ওই ভিড়ের মধ্যে থেকে হঠাৎই একজন এসে আমাদের সামনে উপস্থিত হলো। একটু বয়স্ক একজন রোগা পাতলা ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা। ভদ্রলোকটি বললেন, আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। মনে হচ্ছিল যেন ভদ্রলোকটি আমাদের জন্য অপেক্ষা করছিলেন, কারণ এত মানুষ দাঁড়িয়ে আছেন, উনি তো কাউকে কিচ্ছু বললেন না, শুধু আমাদেরকেই বললেন। তারপর আমরা হাত পা ধুয়ে ওনার পেছন পেছন যেতে লাগলাম। উনি আমাদের এমনভাবে নিয়ে গেলেন যে কোনো ভিড়ের লেশমাত্র বোধ করতে পারলাম না। জিজ্ঞেস করলেন, আপনারা কি পুজো দেবেন? বললাম যে না, পুজো তো দিয়েছি আগের দিন, প্রভুকে শুধু একটু দর্শন করতে চাই। তখন তিনি আমাদের একেবারে প্রভুর সামনে নিয়ে গিয়ে দাঁড় করালেন, যেটা কোনোভাবে আশা করা যায় না। প্রভুকে মন ভরে দর্শন করলাম, ভীষণ খুশি হলাম। তারপর সবাই আমরা ওনাকে প্রণামী বাবদ কিছু টাকা দিলাম, উনি নিলেন। তারপর আবার আমাদের পথ দেখিয়ে উনি চলেও গেলেন। আমরাও আবার ফিরে এলাম। জানি না তিনি কে ছিলেন, হয়তো প্রভুরই কোনো একজন সেবাই। আমাদের উপর দয়া করে হয়তো প্রভুই তাকে পাঠিয়েছিলেন, অথবা হয়তো এও হতে পারে যে উনি নিজেই এসেছিলেন ওই বৃদ্ধ ভদ্রলোকের রূপে। কে বলতে পারে তার মহিমা। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা, অসাধারণ ঘটনা। আসলে উনি দর্শন না দিতে চাইলে আমাদের আর সাধ্য কি তাকে দর্শন করার। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অজন্তা হরে লিখেছে, প্রথম ঘটনাটা সত্যি অবাক করা একটা ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটাও ভীষণ ভীষণ ভালো ঘটনা। আমাদের মায়েরাই পারে সবকিছু ঠিক করে দিতে। জবা চক্রবর্তী লিখেছে, দুটো ঘটনাই খুব ভালো লেগেছে, সত্যি খুব ভয়ঙ্কর। ওই যে চিতা থেকে উঠে আসছে ওই জায়গাটা খুব ভয় লাগলো। আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী। বুলটি মাইতি লিখেছে, তোমার মুখে দুটো ঘটনাই অসাধারণ লাগলো, এক কথায় দারুণ। শ্যাডো ওয়ারিয়র লিখেছে, অসাধারণ ঘটনা, বলার কিছু নেই, খুব ভালো হয়েছে। সুদেশ সিংহ রায় লিখেছে, আজকের দুটো ঘটনাই দুর্দান্ত লাগলো, ইউনিক আর উচ্চমানের। স্পিরিচুয়াল লিখেছে, ঘটনাগুলো অসাধারণ, অনবদ্য, তোমার কণ্ঠস্বর দিন দিন আরো মধুর হচ্ছে, তাই একটাও ঘটনা মিস করি না। এছাড়াও আরো কমেন্ট করেছ সৌরভ রয়, স্বপ্না বাজাল, লাবণী পাল, কৃষ্ণ হালদার, অক্ষয় অধিকারী, মিঠুন পাল, দেবাশিস খাটুয়া, গীতাদি, মায়াদি, অমিতা জেঠিমা, মনীষা কাকিমা, মৌসুমী মুখার্জি, মারিয়া বারুই, অজয় দাস, কাকলি পাত্র, এমডি মঞ্জু, টিএন তিরুম, সীমা দেবনাথ, সুখেন দে, দামিনী পাল, মন্টু অশোক, রনিত, হৃদিময় চ্যাটার্জি, পারমিতা চক্রবর্তী, সরস্বতী হালদার, রূপসী গাঙ্গুলি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে, অবশ্য যদি তোমরা ঘটনা পাঠাও তাহলেই। তো সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।